নমস্কার, শুভ সকাল। আমরা আমাদের থিয়েটার ফার্মস্টে থেকে বেরিয়ে পড়লাম। এবার পুরুলিয়ার কিছু চেনা জায়গা ঘুরে দেখব। আমাদের প্রথম গন্তব্য দেউলঘাটা। এই নামটার সঙ্গে অবশ্য অনেকেই পরিচিত নন। পুরুলিয়ায় বেড়াতে গেলে অন্য জায়গার ভিড়ে এটা হারিয়ে যায়, কিন্তু আমরা আমাদের ঘোরার লিস্টে দেউলঘাটাকে রেখেছিলাম। আমরা যেখানে ছিলাম সেইখানে ওই কাঁসাই নদীটা পেরিয়ে গেলে টোটো করেও দেউলঘাটা যাওয়া যায়, 1 ঘন্টা সময় লাগে। কিন্তু যাই হোক, দেবব্রতবাবু পরামর্শ মতো আমরা প্রথম দেউলঘাটার দিকে যাত্রা শুরু করি। কংসাবতীর কোলে এই দেউলঘাটা মন্দির। 3টি মন্দির ছিল, তার মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর 2টি মন্দির আছে। আমরা আরশা থেকে বেরোলাম, তারপরে বোরাম গ্রাম হয়ে এসে পৌঁছলাম কাঁসাইয়ের তীরে। মূলত এই অঞ্চল ছিল জৈন ধর্ম অধ্যুষিত। সেই সূত্রেই অনেকে বলেন মহাদেব রাঢ় অঞ্চলে অনেকটা সময় নাকি অতিবাহিত করতেন। উড়িষ্যার রাজা অনন্ত বর্মনের রাজ্যপাট ছিল এই গোটা রাঢ় অঞ্চল। নিজে শিবের ভক্ত ছিলেন, তার সত্ত্বেও অসংখ্য জৈন মন্দির তৈরি করেন। এরই মধ্যে আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে এই পুরুলিয়াতে তেলকুপি। এই আমরা এসে পৌঁছলাম কাঁসাইয়ের তীরে। ওই যে দেখুন, দেখা যাচ্ছে দেউলঘাটার প্রথম মন্দিরটি। এই মন্দিরে গর্ভগৃহে শিবের লিঙ্গ আছে। আমরা যখন এসে দেখছি তখন ওখানে একজন পুরোহিত ছিলেন, তিনি আসছিলেন। এই সম্পূর্ণ মন্দিরগুলো কিন্তু ইট দিয়ে তৈরি। ভাবলে অবাক হতে হয়, 1000 বছর আগে এই যে ইট দিয়ে তৈরি মন্দিরগুলো, প্রত্যেকটা ইট একই দৈর্ঘ্য এবং প্রস্থের। তার মানে কি অসামান্য দক্ষতায় সেই সময় এই ইটগুলো নির্মাণ করা হয়েছিল। তার সাথে প্রত্যেকটা কার্ভেচারে যে ইটগুলো আছে, লক্ষ্য করে দেখবেন কিরকম সব বেন্ড আছে। তাহলে এই ইটগুলো কাটাও হতো এক অদ্ভুত পদ্ধতিতে। নিশ্চয়ই তখন খুব ভালো কাটার ছিল না। এবং এই মন্দির নির্মাণ শৈলী দেখলে মাঝে মাঝে মনে হয় যে এই উন্নত সময়ে দাঁড়িয়েও এটা আমাদের দেশের বা দেশ বিদেশের সিভিল ইঞ্জিনিয়ারের কাছে একটা চ্যালেঞ্জ। এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখতে দেখি 2-1 লোক এসেছিল, তারাও ঘুরছেন, কেউ হয়তো পুজো দিচ্ছেন, মানত করছেন, এরকম। এইবার হচ্ছে এর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, 2টি মন্দিরের মাঝখানে একটি পাথরের মন্দির আছে এবং মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ আছে। খুব ভালো করে নজর রাখুন এই শিবলিঙ্গদের দিকে। দেখুন, এই শিবলিঙ্গটি পাথরের পাত্র এর উপর বসানো আছে। একটা সময় লোকে ভাবত যে মনস্কামনা পূর্ণ হলে তারা এসে শিবলিঙ্গকে পুরো 1 পাক ঘুরিয়ে দেবে, এবং সত্যি সত্যি শিবলিঙ্গটি 1 পাক ঘুরত। আসলে এই যে পাথর দুটোর উপর শিবলিঙ্গটি বসানো, এটা একটা ন্যাচারাল বল বিয়ারিং এর উপরে বসানো ছিল। পরবর্তীকালে যে কোনো কারণেই হোক, এই শিবলিঙ্গের দুপাশে দেখুন সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে, তাই এখন আর এই শিবলিঙ্গটি মুভ করে না। হয়তো হতে পারে শিবেরও তো বয়স হচ্ছে, বেশি ঘুরলে মাথা ঘুরে যাবে। যাই হোক, আমরা দেউলের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে দেখুন, এই যে একটি মকরমুখী অংশ রয়েছে, এইটা কিন্তু জল নিষ্কাশনের জন্য, অর্থাৎ মন্দিরের জল এই মকরমুখীর নালা দিয়ে বাইরে আসছে। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আপনাদের বলি, টুসুর সময় এই মন্দির এবং মন্দিরের পাশে, এই কাঁসাইয়ের পাশে একটা বিরাট মেলা বসে, এবং এই জায়গাটা তখন খুব জমজমাট হয়। এইবারে টুসু মিস হয়ে গেছে। আশা করছি পরের বার আপনাদেরকে টুসুর উষ্ণতা দিতে পারবো। এবার দেউলঘাটার থেকে আমরা এগিয়ে চলি আমাদের পরের গন্তব্য মুরগুমা লেক। চমৎকার রাস্তা, দেখুন চারপাশটা হু হু করে গাড়ি চলছে। এই আমরা এসে পৌঁছলাম মুরগুমা লেকে। একদম নীল টলটলে জল, চারপাশটা পাহাড়ে ঘেরা,
খুব সুন্দর, কিন্তু এই সময় ছবিটা ভালো তুলতে পারিনি, কারণ লেকের ছবি তুলতে গেলেই সূর্য এসে চোখ রাঙাচ্ছে লেন্সকে, তাই ছবি খুব ভালো ওঠেনি, কিন্তু আপনারা অ্যাম্বিয়েন্সটা বুঝতে পারবেন কীরকম সুন্দর। মুরগুমা লেক থেকে আমরা এগিয়ে চলি। এবার আমাদের পরের গন্তব্য উকাম্বুরু ভিউ পয়েন্টের দিকে। এই মুরগুমা লেক থেকে এই পাকদণ্ডী পথ দিয়ে দিয়ে উঠতে উঠতে একটু জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আবার একটু ছবি তুলি, তারপর আমরা এগিয়ে যাই উকাম্বুরু ভিউ পয়েন্টের কাছে। 10 টাকা? বাহ, দাঁড়া দিচ্ছি। তুই নিজে বানিয়েছিস না মা বানিয়ে দিয়েছে? এইবার আস্তে আস্তে আমরা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাই। সামান্য মানে মিনিট 6-7 হাঁটা, এমন কিছু স্টিফ রাস্তাও নয়, পারবেন, একটু ধীরে সুস্থে উঠতে হবে, কারণ পাথর এবং পাথরের নিচে ছোট ছোট পাথর ইত্যাদি থাকে, তো ওই ছোট পাথরগুলোতেই পা হড়কে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে এই উপরে এসে পৌঁছলাম ভিউ পয়েন্টে। চারপাশটা দেখুন, কি চমৎকার লাগছে না? তবে একটা কথা বলে রাখছি, এই পাহাড়ে এই ভিউ পয়েন্টের কোথাও কিন্তু কোনো রেলিং নেই, তাই ছবি তোলার আনন্দে, সেলফি তোলার আনন্দে যদি খুব বেশি লাফালাফি করেন, পা ফসকে গেলে কিন্তু বিপদ অনিবার্য। এই জায়গাটাকে অনেকে সুইসাইড পয়েন্টও বলে, হয়তো কখনো কেউ আত্মহত্যা করেছে, আত্মহত্যার তো কারণ জানা যায় না, কিন্তু এত চমৎকার সুন্দর জায়গায় এসে আত্মহত্যা করতে মানুষের মন চায় কি জানে, মন এক আস্ত শয়তান। এবার আবার আমাদের গাড়ি এগিয়ে চলে। এই পাহাড়ের পাকদণ্ডী পথে একপাশে শালবন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চমৎকার। যেতে যেতে দেখলাম এখানে অনেক রিসোর্ট আছে এবং রিসোর্ট তৈরি হচ্ছে, মানে বিলাসবহুল রিসোর্ট। যাই হোক, আমরা এখান থেকে আবার এগিয়ে যাই। মাঝে সাঁওতাল গ্রাম পড়ে, বাড়িগুলো দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে সাঁওতালদের বাড়ি। কি ঝাঁ চকচক, এটা একটা একেবারে নির্দিষ্ট প্যাটার্ন সাঁওতাল বাড়ির। যাই হোক, আমরা এখান থেকে আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পরের গন্তব্য অযোধ্যা পাহাড়েরই একটি পয়েন্ট, সেটা এই মুহূর্তে খুব উল্লেখযোগ্য পুরুলিয়ার পর্যটন মানচিত্রে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একে বলে মার্বেল লেক। এসে পৌঁছলাম মার্বেল লেকে। এখানে গাড়ি পার্ক করে আমরা হেঁটে যাচ্ছি। এই চারপাশে দেখুন অনেক দোকান, ছোটোখাটো গিফটের দোকান, খাওয়ার দোকান ইত্যাদি আছে। আমরা এলাম। এখন মার্বেল লেক তৈরি হলো কিভাবে? একটা বিস্ফোরণ, পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। এই পাথরগুলো সরিয়ে নিয়ে যাওয়া হলো ড্যাম এবং জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য, আর সেখানেই ফাঁকা জায়গায় জল জমে তৈরি হলো লেক। এই মার্বেল লেক এই মুহূর্তে পুরুলিয়ার পর্যটন মানচিত্রের একটি উল্লেখযোগ্য স্থান। একে কেউ বলে পাতাল ড্যাম। পুরুলিয়ার পাম্প স্টোরেজ ও জলবিদ্যুতের জন্য পাথর ভাঙতে গিয়ে মূলত এই লেকটি তৈরি হয়েছে। অনেক লোক আছে, ছবি তুলছে সকলেই। আমরা খুব নিচে নামিনি, লেকের কাছটাতেই উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, চমৎকার জায়গা। এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা আবার রওনা হলাম। কিছুটা এগোতেই বামনি ফলস। আমরা অবশ্য বামনি ফলসে আর নামিনি, আপনারা দেখে নিতে পারেন। বেশ খানিকটা সিঁড়ি নিচে বেয়ে তবে যেতে হবে, আর তখন অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পাচ্ছে, আর নামতে ইচ্ছে করছে না। এখন সত্যি সমস্ত স্পট দেখতে আর ইচ্ছে করে না। এবার আমরা এগিয়ে চলি। আসলে খিদের সাথে সাথে মনেরও একটা খিদে ছিল। আমার পরবর্তী স্থান সেই জায়গায় যেখানে আজ থেকে 10 বছর আগে আমি এসেছিলাম আমার স্কুলের বন্ধু সুদীপ সিনহার সাথে। সে এক ভয়ঙ্কর সময়, মাওবাদী বিপ্লব শেষ হয়েও শেষ হয়নি, মাঝামাঝি ছোটোখাটো বিস্ফোরণ হয়। তখনও পুরুলিয়ার গলিতে গলিতে বারুদের গন্ধ সেই সময়। আর চমৎকার কেটেছিল আমাদের 2 দিন, আমি, সুদীপ, পিনাকি, ধর্মেন্দ্র। তাই খানিকটা আবার সেই ছুঁয়ে দেখা। কিছু দূর এগোনোর পরে একটি হোটেলের সামনে এসে দাঁড়াই, এবং যদিও অনেকটা বদল হয়েছে হোটেলটার, তবু আমি চিনতে পারি মালিককে দেখে।
এইখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সারতাম আগে। তখন খুব ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। খাবারের স্বাদ একই রকম, বিশ্বাস করুন। ডাল আলু পোস্ত দিয়ে এক থালে ভাত খেয়ে নেওয়া যায়, এত চমৎকার স্বাদ। আর তার সাথে চিকেন কষা, আর সঙ্গে একটা সবজির তরকারি। প্রত্যেকটা রান্নাই জাস্ট তুখোর বললে কম বলা হবে। এটা বলরামপুরের। এই বলরামপুর থেকে এবার আবার একটু এগিয়ে গেলাম, এসে পৌঁছালাম ছড়িদা গ্রামে। সত্যি সত্যি 10 বছরে অনেক কিছু বদলে যায়। গাড়িটা রেখে নামিয়ে আমি হাঁ করে চারপাশটা দেখছি, পুরো বদলে গেছে ছড়িদা। আগে হয়তো হাতে গোনা ছিল কয়েকটা পাকা বাড়ি, এখন চারপাশে সব পাকা বাড়ি, একটাও বোধহয় মাটির বাড়ি নেই। আর প্রচুর মুখোশের দোকান। পুকুর বুঝিয়ে মাঠ, সেইখানেও আবার মুখোশের অস্থায়ী দোকান। ছড়িদা বিখ্যাত, আপনারা জানেন, এই মুখোশের জন্য। ছৌ নাচের জন্য ব্যবহৃত যে মুখোশ, ছৌ বা ছৌ যে কোনো ভাষাই বলতে পারেন। ঘুরে ঘুরে দু একটা দোকান দেখি। আমি খোঁজ করি ধর্মেন্দ্রের। লোকে বলে হ্যাঁ একটু এগিয়ে যান সামনে। আমি আর একটু এদিক ওদিক এগোতে এগোতে এসে পৌঁছই ধর্মেন্দ্রর দোকানে। ধর্মেন্দ্র কিন্তু একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ মুখোশের শিল্পী। তো দুঃখ লাগে যে সুদীপ্ত দাকে এক ঝলক দেখা, কিন্তু অনেকবার ফোন করেছি, ওনার শ্বশুরমশাই ফোন করেছেন। আচ্ছা, ওনার শ্বশুরমশাই ওনার মেয়েটা বিদেশে চলে গেছে, কানাডা। বিদেশে গেছেন? কানাডা? পড়াশোনা করতেই গেছে, PhD করতে। মানুষ মানে কি মাটির মানুষ। আমাদের সাথে যোগাযোগ নেই আজকাল, ফেসবুকে। উনি ওখানেই আছেন, সার্ভিস করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে আছে। তারপরে আমি আবার ওর সাথে কথা বলে একটু ওই ছড়িদা গ্রামের মধ্যে যে এনজিও সংস্থাটি ছিল রোজ, সেখানে পিনাকির সাথে দেখা করতে চাই। দেখা হয় পিনাকির সাথে, কথা হয়। তারপর আবার ছড়িদা থেকে বেরিয়ে পড়ি। এরপরের গন্তব্য পাখি পাহাড়। বেরোনোর মুখেই দেখি একটা গাছে পলাশ ভরে আছে। এইরকমই ভরে থাকবে আর দিন দশকের মধ্যে গোটা পুরুলিয়াটা। এরপরে আমাদের গাড়ি গড়ায়। আস্তে আস্তে ছবির মতো গ্রামগুলো চোখের সামনে দিয়ে চলে যায়। হরিপাল্লি, রসুল্লি, বাসিটার, টুমুরটি। এবং যেতে যেতে দেখি দুই পাশে না প্রচুর এবার সজনে ফুল এসছে। পুরো সাদা সজনে ফুলে ভরে আছে গাছগুলো। ব্যাপারটা বুঝুন আর কয়েকদিন পরে কীরকম লাগবে। লাল পলাশ, তারপরে সাদা সজনে ফুল, তারপরে আবার লাল পলাশ, এইরকম এক বিচিত্র। আস্তে আস্তে আমরা এসে পড়লাম ভুচুংডির মোড়। তার আগেই এই দেখুন পাখি পাহাড়। এবার আমরা বাঁ দিকে ঘুরে যাচ্ছি। আমাদের গন্তব্য মাঠা, পাখি পাহাড়। এই হলো পাখি পাহাড়। 2015-তে যখন সুদীপের সাথে এখানে এসেছিলাম, তখন এই চারপাশটা ছিল নাগা রেজিমেন্টের ক্যাম্প। বুঝতেই পাচ্ছেন, অস্ত্রধারী সৈনিকরা ঘুরে বেড়াতো। বাতাসে একটা অদ্ভুত বারুদের গন্ধ। সেই অস্থিরতা চলে গেছে। দেখি একপাশে আবার একটা হোমস্টেও তৈরি হয়েছে। জায়গাটা বড্ড নিঝুম। দু একজন স্থানীয় মহিলারা ওখানে গাইডের কাজ করেন, একটু পাহাড়ের একদম পাদদেশে নিয়ে আসেন, কিন্তু আমি সেগুলো করিনি। আমি রাস্তা জুড়ে একটু এলোমেলো হাঁটি। আর এই যে দেখুন পাখি পাহাড়, যেন এক কালো দৈত্য, ন্যাড়া মাথা তার। আর শিখর থেকে একটু নিচে দেখুন পাখির স্কেচে ভর্তি। এখন এই পাখিটা আঁকা হয়েছে কিভাবে? এঁকেছেন চিত্তদেব। তিনি একজন পর্বতারোহী এবং শিল্পীও। ক্লাইম্ব করে উঠেছেন। তারপরে এই ডানাগুলো এঁকেছেন ওই দড়িতে দোল খেয়ে। এবার আবার আমাদের গাড়ি গড়ায় পুরুলিয়া জংশনের কাছে। আমরা যারা ঠিক করেছিলাম আজকের রাতটা পুরুলিয়া জংশনে থেকে কালকে ভোরবেলা বন্দে ভারত ধরব। সেই মতো এগিয়ে চলি। প্রথম দিন যখন এসেছিলাম, গজাবুরু পাহাড় আমাদের মুখোমুখি দাঁড়িয়ে আমন্ত্রণ জানিয়েছিল। আজ গজাবুরু পাহাড় চলেছে আমাদের সমান্তরালে।
বিদায়ের সময়ও। দেবব্রতবাবু বলেছিলেন পুরুলিয়ার মধ্যে একটা ঘোর আছে। সত্যি, পুরুলিয়া যেরকম ঘোর আছে, পুরুলিয়ার বাতাসে সেরকম নেশা। আর হয়তো এইরকম রুক্ষ প্রকৃতিতে বড় হয়েছে বলে মানুষগুলো খুব সহিষ্ণু, খুব অল্পে তাদের চাহিদা মিটে যায়, মুখে হাসি থাকে। অনেক বছর আগে পুরুলিয়া সম্বন্ধে লোকে বলতো, richest part of the country occupied by the poorest people। আমরা সমান্তরালে এগিয়ে চলি, সূর্য ঢলে, মনে পড়ে শালমহুয়ার কবি শক্তির সেই অমোঘ কবিতাখানি, যা বোধহয় পুরুলিয়ার জন্যই লেখা। যদি পারো দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। দাও দুঃখ, দুঃখ দাও, আমি দুঃখ পেতে ভালোবাসি। তুমি সুখ নিয়ে থাকো, সুখে থাকো, দরজা হাট খোলা। আকাশের নিচে ঘরে শিমুলের সোহাগে স্তম্ভিত, আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি। যেভাবে বৃক্ষের নিচে দাঁড়ায় পথিক, সেইভাবে। এই আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে। সারাদিন ঘুরে এসে আপাতত আমরা ঢুকলাম পুরুলিয়ার কাছে হোটেল সাগর রাজ রিসোর্টে। এইটা আমাদের একটা রুম দিয়েছে, আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। চমৎকার, এখানে দেখছি সবই জিনিসপত্র আছে, কফির সরঞ্জাম আছে, ফ্রিজ আছে, ওয়ার্ডরোব, ডাবল বেড, টিভি। ভালো, রুমটা ঠিকঠাক, ওয়াশরুম ঠিকঠাক, ব্যাস আর কি লাগবে। আর এখান থেকে একটা চমৎকার বাইরের ভিউ দেখা যায়। বেশ, আজকে রাতটা কেটে যাবে, তারপরে কালকে সকালে বন্দে ভারত। ভোরবেলা আমাদের হোটেলের জানলার পর্দাটা সরানো মাত্র এক দুরন্ত সূর্যোদয় দেখি। আকাশটা যে কি লাগছে বিশ্বাস করুন, বলে বোঝানো যাবে না। তারপরে ধীরে ধীরে সূর্য উঠে যায়। এবার আমরা তখন কটা হবে, ওই 7টা নাগাদ ওখান থেকে একটা টোটো ধরে পৌঁছে যায় পুরুলিয়া জংশনে, এবং আমাদের বন্দে ভারতও একদম নির্দিষ্ট সময়ে চলে আসে। ট্রেন ছাড়ে সমান্তরে ছুটে যাচ্ছে রুক্ষ প্রান্তর, নীল আকাশ। মনে মনে বলি, আসবো আবার বর্ষায়। পৌঁছে যাই আমার চেনা শহরে। শহরের আকাশে লাল লেশাল নড়িয়ে দিচ্ছে শিমুল। তাহলে বসন্ত এসে গেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ অরিন্দম। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জোর নেই কিন্তু। ভালো থাকবেন সকলে।